শেষ দিনের এই সকালটা কেমন যেন নিস্তব্ধ। পাহাড় বলে না কিছু, আর মেঘগুলো চুপচাপ। চলেই তো যেতে হবে জানতাম শুরু থেকেই, তবে মন বলে আরো কিছুদিন থেকেই যাই। আজ আমাদের ট্যুরের শেষ দিন। থানচির রাস্তার বুকে আজ শেষবারের মতোই আমাদের বাইকের চাকাগুলো ঘুরবে। বাইক স্টার্ট হবে থানচি থেকে, আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম। পাহাড়ের পথ, মেঘের ছায়া আর মন জড়ানো স্মৃতি নিয়ে এবার আমরা আমাদের শহরে ফিরে যাব। প্রতিটা বাঁক, প্রতিটা মেঘলা সকাল হয়ে থাকছে আমাদের হৃদয়ের স্মৃতির পাতায়। শহরে ফিরে যাচ্ছি, তবে এখান থেকে নিয়ে যাচ্ছি বিশাল স্মৃতি। শহরে ফিরে যাব, কিন্তু এখানকার বাতাস, এখানকার আলো, এই রাস্তা পথ চিরকাল আমাদের ভিতরেই থেকে যাবে। এই সফর শুধুমাত্র সাগর আর পাহাড় দেখার ছিল না, ছিল নিজেদেরকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা। হয়তো আমরা বিদায় নিচ্ছি এই পাহাড়ের কাছ থেকে, কিন্তু রেখে যাচ্ছি মনের ভিতরে কিছু চিরস্থায়ী স্মৃতি। Assalamu alaikum, what's going on everyone? This is Jahid. Welcome to my YouTube channel. বিদায় থানচি। ওই যে আগের ভিডিওতে বলছিলাম যে জায়গাটাতে আসলে দেখবেন একসময় আপনার মন ভালো হয়ে যাচ্ছে, ঠিক সেম জায়গাটাতে আসলে একসময় আপনার মনটা খারাপ হয়ে যাবে। ঠিক তেমনি থানচিতে ঢোকার পরে থানচি ব্রিজে আসলে যেমন মনটা খুব ভালো হয়ে যায়, ঠিক তেমনি এখন এখান থেকে চলে যাচ্ছি আর এই ব্রিজটা দেখেও মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। থানচিতে আসলে অবশ্যই একটা সুবিধা আছে, আপনি যেমন পাহাড় রাইড করে আসবেন ঠিক তেমনি থানচিতে এসে আপনি যেখানে থাকবেন সেটা হচ্ছে একটা পাহাড়ের উপরে, যে কারণে আবার আপনাকে আপহিল করে বাইক নিয়ে উঠতে হবে। তবে প্যারার কিছু নয়, তারা এখানে ইট দিয়ে সলিং করে দিছে, সুন্দর কার্পেটিং করা, আপনারা বাইক নিয়ে অনায়াসে উঠে যাবেন। এবং সেখান থেকেও যখন নিয়ে আসবেন, ঠিক সেখান থেকেও যখন নেমে আসবেন, আপনার মনের ভিতরের কষ্টগুলো আবার জেগে উঠবে যে আবার আমি সেই জ্যামের শহর, জাদুর শহরে ফিরে যাচ্ছি। যাই হোক, আজকের গন্তব্য তো বলেই দিছি, আমরা বান্দরবন হয়ে তারপরে কক্সবাজার যাব। কক্সবাজারে একটা থাকবো, তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। কক্সবাজার থাকার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বান্দরবনের আজকের রাইডটা কিছুটা টাফ হবে, কারণ অনেক দিন পরে বান্দরবন আসা হয়েছে এবং বান্দরবনের রাস্তাঘাটও খুলছে রিসেন্টলি, এই যে আমাদের সহযোদ্ধারা এখানে। সো আমাদের বান্দরবন খুব সেফলি বান্দরবনটা পার হতে হবে। এরপরে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার যে রাস্তাটা, এই রাস্তার প্যারাটা নিতে হবে, তারপরে যে আমরা চিটাগাঙে পৌঁছাবো। যে কারণে আজকে আমরা চিটাগাঙে স্টে করব। এই যে আমাদের সাফা ভাই, উনি এখন আমাদেরকে লিড দিয়ে বান্দরবন পর্যন্ত নিয়ে যাবে। ও, বান্দরবনে আসার পর একটা জিনিস খুব মিস করতেছিলাম, সেটা হচ্ছে লোহার ব্রিজ। এই যে অবশেষে থানচি থেকে বান্দরবন যাওয়ার পথে প্রথমে একটা লোহার ব্রিজ পেয়ে গেলাম। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, মানে সবুজের মধ্যে এক টুকরো লাল, দেখছেন দুই পাশ দিয়ে লাল, না চমৎকার লাগতেছে না? আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, আমি এটা মিস করছি। আরে এটা কি, এই জিনিসও এখন পাহাড়ে চলে আসছে। থানচি থেকে বান্দরবন যাওয়ার যে রাস্তাটা অলমোস্ট ৭৬ কিলোমিটার, আবার বারোইহাট থেকে খাগড়াছড়ি আসার রাস্তাটাও ৭৫-৭৬ কিলোমিটার। দুই রাস্তার লেন্থ সেম, বাট থানচি থেকে বান্দরবন যাওয়ার রাস্তাটা একটা অন্যরকম সৌন্দর্য। অবশ্য বারোইহাটের রাস্তাটাও সুন্দর, বাট ওই রাস্তাটাতে প্যারা লাগে বেশি, কারণ ওই রাস্তাতে বিভিন্ন ধরনের ভেহিকেল চলে, তাছাড়া বিভিন্ন পাড়া থাকে, গ্রাম থাকে, মহল্লা থাকে। বাট বান্দরবন থেকে থানচি বা থানচি থেকে বান্দরবন যাওয়ার রাস্তাটার ২/৩ রাস্তাই এতটা সুন্দর মতো থাকবে, একদম ফাঁকাই থাকবে। অ্যাটলিস্ট আমরা নীলগিরি পর্যন্ত ঠান্ডা মাথায় যেতে পারবো, কারণ নীলগিরি থেকে এই পাশের গাড়ির চাপ তুলনামূলকভাবে কম। নীলগিরি পর্যন্ত আবার গাড়ির যথেষ্ট চাপ আছে, সেখান থেকে যেটা সমস্যা, এখান থেকে চিম্বুক ৪৮ আর বান্দরবন ৭৪ কিলোমিটার, মানে আমরা অলমোস্ট ২ কিলোমিটার চলে আসছি। ঘড়িতে সময় হচ্ছে গিয়ে ৯:৪৭, আমরা ৯:৩০ দিকে রওনা হয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে এতক্ষণ পর্যন্ত আমরা নিরাপদে সেফলি রাইড করে ঢাকা থেকে কক্সবাজার থেকে আলীকদম হয়ে থানচিতে ২ দিন থেকে এখন আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামত আমাদের দেখার সুযোগ হয়েছে। এখন আমাদের টার্গেট হচ্ছে, আজকে যেহেতু শুক্রবার জুম্মার নামাজ আছে, আমাদেরকে জুম্মার নামাজের আগেই
বান্দরবনে ঢুকতে হবে। আমি এখন যে রাস্তাটা দিয়ে আসছি তার দুই পাশে, এই পাশ এবং এই পাশ, দুই পাশে হচ্ছে বিশাল আমের বাগান, মানে এখানে আম চাষ করা হয়। আর থানচিতে এসে আমাদের আম খাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। পাহাড়ের আমগুলো না একটা অন্যরকম মজা, মানে কোনো ফরমালিন দেওয়া নাই, কোনো কিছু নাই, মানে যেটা স্বাদ টেস্ট আলহামদুলিল্লাহ মানে খুবই সুস্বাদু এবং মুখে লেগে থাকার মতো এই স্বাদ। তবে সাজেকে যে একবার আমি আম খাইছিলাম, বাট ওই আমটা একটু কীরকম যেন আমার মুখ চুলকাইছিল এরকম মনে হয়েছে। বাট বান্দরবনে এসে প্রথমে ওই ভয়টা পেলেও পরবর্তীতে দেখলাম যে না, এখানকার আমের টেস্ট একদমই ডিফারেন্ট এবং চমৎকার। শুধু আমই না, বান্দরবনে এসে আমরা কাঁঠালও খেয়েছি। থানচিতে একদম গাছ পাকা কাঁঠাল, গাছ থেকে পেড়ে নিয়ে এসে আমাদেরকে খাইয়েছে আমাদের রিসোর্টের যে ম্যানেজার ছিল সেই ভদ্রলোক। ভাই এরকম কাঁঠালের টেস্ট আমি আগে কখনোই পাই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমার কাছে একটা প্রশ্ন আমার মনে জাগে যে এই কলা গাছগুলো এখানে লাগাইছে কি? মানে থানচিতে ঢুকতে এবং এই বান্দরবন যেতে দেখেন এখানে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বেশ কিছু কলা গাছ আছে যেগুলো কোথাও লাগানো হয় নাই। হ্যাঁ, পাহাড়ে কলা গাছের চাষ করা হয়, কলার চাষ করা হয়। সেই গাছগুলো দেখলে বোঝা যায় যে এক সারিতে লাগানো থাকে, একসাথে অনেক থাকে, দেখলে বোঝা যায়। ওহো, দেখছেন উপরে কি? উপরে কিন্তু মেঘ, আমরা কিন্তু সামনে গেলে বৃষ্টি পাবো ইনশাআল্লাহ। কিন্তু দেখেন এখানে বিক্ষিপ্তভাবে যে কিছু কলার গাছ টাছ পড়ে আছে, এগুলো কেউ এখানে লাগায় নাই, এগুলো আল্লাহ তাআলা দিছে, হয়ে গেছে প্রাকৃতিকভাবে। আবার এই গাছের কলাও আছে, আবার সেই কলা আবার অনেকে যাওয়ার সময় ছিঁড়েও খাচ্ছে। চিন্তা করে দেখছেন বিষয়টা, কল্পনা করলে কতটা ভালো লাগতেছে। দেখেন অবস্থা, মাইলের পর মাইল জায়গা আল্লাহ তাআলা এখানে দিয়ে রাখছে। আমার ডান পাশে এই পুরোটা একটা আম বাগান, দেখেন কত সুন্দর করে ঝুপ্পি ঝুপ্পি আম এই যে ধরে আছে গাছের মধ্যে। শুরু করে দিলাম তো। আর এখন হচ্ছে আমরা বলিপাড়া চেকপোস্টে আছি। আর আমাদের মানে বান্দরবন আসার পরে আমি 3টা কপি ফটোকপি করে নিয়ে আসছি। এখানে আসার পরে আরও 3 কপি করছি, এখন আরও 1 কপি লাগবে আর কি। বলিপাড়া চেকপোস্টে একবারে আমাদের সব ডিটেলস সব লিখতে হয়েছে। আর এখানে খুব সুন্দর নাস্তার ব্যবস্থাও আছে, কিন্তু অবশ্যই সেটা পে ফার্স্ট, নিজেদের কিনে খেতে হবে। তাই আমরা ফর্ম পূরণ করার পর এখানে বসে বসে নাস্তা খাচ্ছি। এই যে আমাদের জিয়া ভাইয়ের মন খারাপ, সে সকাল থেকে নাস্তা খেতে পারে নাই। আমি ভরপেট খাইছি তো, 4টা রুটি, 1টা ডিম পোস্ট, তারপর 2টা মিষ্টির মতো কি যেন বলে জানি না, খেয়ে ফেলছে। এই লোকটা প্রকৃত সচেতন, সে বুঝছে যে এই টিমের সাথে আসছি তারা সহজে খাওয়াবে না, সব দোষ হচ্ছে তার। এই যে দেখেন কি করে নাস্তা দেখান। আমরা বলিপাড়া চেকপোস্ট পার হয়ে গেছে। আর এখান থেকে চিম্বুক 34 কিলোমিটার, আর বান্দরবন হচ্ছে 60 কিলোমিটার। ঘড়িতে সময় হচ্ছে 10:55, অলমোস্ট 11টা বাজে। আর আমরা স্টার্ট করছিলাম 9:30টায়। এখানে এসে আমাদের প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগে গেছে, কারণ এখানে সবার এনআইডি কার্ড জমা নিবে এবং তাদের নির্ধারিত একটা ফর্ম আছে, সেই ফর্মের ডিটেলস তথ্য পূরণ করে তারপরে যদি তারা প্রয়োজন মনে করে আপনাদের ব্যাগ খুলেও চেক করতে পারে। বাট আমাদের আর সেটা করা হয় নাই, কারণ আমাদেরকে তারা ওরকম সন্দেহভাজন চোখে দেখে নাই। আমার সামনে চমৎকার আর একটা লোহার ব্রিজ দেখেন, সবুজের মাঝখানে এক টুকরো লাল। আর বাবা, এটা পাশ থেকে দা নিয়ে কে বের হইল? পাহাড়ে এলে একটা জিনিস দেখে খুব অবাক লাগে যে এখানকার মানুষের ফিটনেস কত চমৎকার। মানে মুরব্বী মানুষজন, তারা যে পরিমাণ ওয়েট নিয়ে খাড়াট উপরের দিকে উঠে যায়, আমাদের পক্ষে সেটা কোনোদিনও সম্ভব না। আর আমার সহযাত্রীরা অনেকটাই পিছনে পড়ে গেছে, তাদের জন্য একটু ওয়েট করতে হবে। আমরা থানচি থেকে ঘুরতে ঘুরতে এখন হচ্ছে চিম্বুকে চলে আসছি। আর এখানে আসার পরে সবার মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি খেলতেছে, সেটা আমরা চিন্তা করতেছি যে আমরা চট্টগ্রামে না থেকে যদি একটু পিছনে বগালেকে যে থেকে, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয় না। কালকে সকালে একবারে ঘুম থেকে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এখন কেউ বলতেছে না ভাই চট্টগ্রাম যাই, আবার কেউ বলতেছে ভাই দেখেন যেটা ভালো মনে করেন। আলিম ভাই, আপনার কি মতামত? ভাই যেটা ভালো মনে করেন, আমারও মতামত একটাই, যদি চট্টগ্রামে গিয়ে রাত্রে থাকতেই হইব, তাহলে যদি চিম্বুক থেকে চট্টগ্রামের দূরত্ব খুব একটা বেশি না। হ্যাঁ, আমরা যদি বগালাকে গিয়ে রাত্রটা যাপন করি, তাহলে বগালাক থেকে আমরা কালকে সকালে ভোরে ভোরে রওনা হইলে। সকালে ভোরে ভোরে রওনা হইলে। আচ্ছা, বগালাক থেকে চিটাগং দূরত্ব কতটুকু?
ভাই ভালোই দ্রুত, কারণ আমরা যে ওয়াই জংশনটা দিয়ে আসছি এদিক দিয়ে বাম দিক দিয়ে নেমে তারপরে এদিক দিয়ে বগালেক যেতে হবে। তাইলে এই ডিসিশনটা নিতে হবে, আমরা ডিসিশন নিলে হবে না। আচ্ছা আলিম ভাই, এটা বাদ দেন, মনে করেন আমরা বগালেক গেলাম, হ্যাঁ, যার পরে আপনারা একটা রুমের ভিতরে আটকে দিলাম, রুমের ভিতরে আপনি আছেন আর একটা বাঘ আছে, তখন আপনি কি করবেন? যা করার তো ভাই বাঘই করবো, আমি কি করবো রে ভাই? মানে আলিম ভাইয়ের কথা হচ্ছে বাঘ থাকলে তো ওনার কিছু করার নাই, যা করার বাঘেই করবে। যাই হোক, জোকসে পার্ট, এটা কোনোদিনও সম্ভব না। আর আমরা এখন এখানে সকাল আর দুপুর মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে ব্রাঞ্চ করার জন্যই দাঁড়াইছি। চিম্বুকে আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, আর আমাদের প্ল্যান ছিল আমরা পাহাড়ি ট্রেডিশনাল খাবারগুলো আজকে খাবো। সবজিগুলো ছিল পুরো সিদ্ধ করা, সাথে ছিল মুরগির মাংসের ভর্তা, তার সাথে আবার মুরগির মাংস রান্নাও ছিল, কিন্তু সেটা ছিল কচু পাতায় মোড়ানো। একদম মারমাদের যে ট্রেডিশনাল খাবার আছে সেই খাবারগুলো দিয়েই আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করেছিলাম। আর দুপুরের খাবার খাওয়ার পরেই আমাদের চিম্বুক থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অঝোরধারে বৃষ্টি শুরু হয়। পাহাড়ের বুকে বৃষ্টি নামলে এক অনন্ত সুন্দর দৃশ্যের সৃষ্টি হয়, আর আমরা বসে বসে সেটাই উপভোগ করতে শুরু করলাম। আমরা চিম্বুকে আসছিলাম হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করা শেষ, লাঞ্চ করার পরে আমরা যখন রওনা দিব তখন প্রচুর বৃষ্টি শুরু হইলো, এবং বৃষ্টির পরে দেখেন সিনারিটা কি। লাঞ্চ করার আগের অবস্থাটা দেখছেনই, আর লাঞ্চ করার পরে আমরা এই পরিস্থিতির ভিতরে আছি। আমরা কিন্তু লাঞ্চ খুব চমৎকার ট্রেডিশনাল খাবার দিয়ে লাঞ্চ করছি, খাবারগুলোর নাম আমার মনে নাই, তবে এই খাবারগুলো হচ্ছে মারমা সম্প্রদায়ের। তারা একটু সিদ্ধ খাবার খায় এবং মশলাটার পরিমাণটা কিছুটা কম, যে কারণে দেখা গেছে খাবারের টেস্টই পুরো চেঞ্জ হয়ে গেছে। যেমন আমরা শুটকি খাইছি, মুরগি খাইছি, এর দুইটা বেসিক এলিমেন্ট ছিল, কিন্তু এই শুটকি মুরগির ভাইব একদম ভাই পুরা চেঞ্জ করে ফেলছে। গাজর খাইছি আমরা, বাঁধাকপিও খাইছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল ভাবে না। আর দেখেন অবস্থাটা কি। এখন আমরা দ্রুত এখান থেকে রেডি হয়ে গুছিয়ে রওনা দিয়ে দিব। ফাইনালি আমরা চিম্বুক থেকে রওনা হয়ে যাচ্ছি। মানে এরকম একটা ওয়েদারে নিজেকে মানুষ থেকে নিষ্ঠুরে পরিণত করে আমাদেরকে বের হয়ে যেতে হচ্ছে, কারণ আমাদের সময় নেই আমাদের হাতে। আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে হবে, নয়তো ঢাকায় যেতে যেতে আবার দেরি হয়ে যাবে। আজকে ঢাকায় যাওয়া হবে কিনা জানি না, সম্ভবত হবে না। আমাদের আজকে চিটাগাংয়ে আমরা স্টে করব, করে রিল্যাক্সে কালকে সকালে বের হয়ে তারপরে ঢাকায় যাব। কিন্তু এরকম ওয়েদারে আসলে বান্দরবন থেকে চলে যাওয়াটা আমাদের জন্য কষ্টকর। আমরা বান্দরবনে ঢুকছিলামও ঠিক এরকম চমৎকার ওয়েদারে, বৃষ্টিতে ভিজে ভিজে, আবার বান্দরবন থেকে বেরও হয়ে যাচ্ছি ঠিক এরকম চমৎকার ওয়েদারে। হয়তো বৃষ্টিতে এখনও ভিজি নেই, সামনে বৃষ্টি থাকলে ভিজতে হবে, তবে ওয়েদারটা আমরা চমৎকারভাবে উপভোগ করার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। চিম্বুকে এর আগে অনেকবার আসা হয়েছে বান্দরবন আসার থ্রুতে, তবে এখানে কোনোদিন লাঞ্চ করা হয় নাই, তাই এদের ট্রেডিশনাল খাবার সম্পর্কে আমাদের এরকম ধারণাও হয় নাই। এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো সবই হচ্ছে মেঘ। বৃষ্টির পরে এক পশলা মেঘ এসে একদম চারিদিক সাদা করে ফেলছে। আলিম ভাই একটা ছবি তুলছিল, ছবির ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে যে পিছনে সাদা ওয়াল, এত সুন্দর। আবার দেখেন এখন মেঘগুলো কিন্তু কেটে যাচ্ছে, মেঘগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। আকাশ পরিষ্কার হবে, এখনও পরিষ্কার হয় নাই, এখনও আকাশে মেঘ আছে। ওই যে দেখেন দূরে, কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে রোদ উঠে গেছে, দেখছেন? এইমাত্র বৃষ্টি হইল, বৃষ্টির রেশ কাটতে কাটতে আবার ওই যে রোদ দেখা যাচ্ছে। আমরা বান্দরবন শহরে ঢুকে গেছি আর পাহাড় থেকে বের হয়ে গেছি। জানি না আবার কবে পাহাড়ে আসতে পারবো, আল্লাহ তাআলা আবার কবে কবুল করবে। তবে পাহাড়ের এই 3 দিনের যে সৌন্দর্য, যে নেয়ামত আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিয়েছে, সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। বান্দরবন শহর পার হয়ে গেলে আমাদের সমতলের রাস্তা শুরু হয়ে যাবে এবং আমাদের জার্নিটা আস্তে আস্তে কমে আসবে। তবে পাহাড়কে অনেক মিস করব। আমার বরাবরের মতো এই পাহাড় ভালো লাগে, তবে সাগর কিছুটা ভালো লাগে। যদি 2টা অপশন দেয় তাহলে প্রথমে পাহাড়, তারপরে সাগর। আর যদি বলে না একটাই অপশন থাকবে, তাহলে অবভিয়াসলি পাহাড়, পাহাড় এবং পাহাড়। এবং এই পাহাড়কে আমি খুব বেশি মিস করি ঢাকায় থেকে। এ কারণে মনে হয় যে সুযোগ পেলেই বাইক নিয়ে পাহাড়ে চলে আসি।
যাই হোক, পাহাড়গুলো শান্ত থাকুক, পাহাড়গুলো সবার জন্য উন্মুক্ত থাকুক, ভালো থাকুক এই পাহাড়ের মানুষগুলো, এটাই আল্লাহ তাআলার কাছে এখন প্রার্থনা। সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর পরিবেশটাকে শান্ত রাখুক, যাতে আমাদের মতো লোকেরা তাদের কষ্ট, তাদের স্ট্রেস দূর করার জন্য সুযোগ পেলে পাহাড়ে আসতে পারে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চট্টগ্রাম শাহ আমানত ব্রিজে চলে আসছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 38, আর আমার গলার অবস্থা কিছুটা ভাঙা। এটার মেইন যে কারণ সেটা হচ্ছে ঠান্ডা পানি খাওয়া। আপনাদের ভাইয়ের একটা প্রচণ্ড রকমের বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে ঠান্ডা পানি খাওয়ার। মানে নর্মাল পানি খাইলে আমার মনে হয় না আমার গলা দিয়ে ভিতরে কিছু নামছে, যে কারণে আমার গলা বসে গেছে আর কি। আর আমাদের ট্যুরে মানে আমার এত পরিমাণে পানি তৃষ্ণা পাইছে, আর আমি প্রতিবেলায় ঠান্ডা পানি খেয়েছি। যাই হোক, গলা বসে গেলেও মন আলহামদুলিল্লাহ শান্তি যে চট্টগ্রাম পর্যন্ত আমরা সহি সালামতে পৌঁছে গেছি। আমরা আজকে ঢাকা যাব না, আমরা ঢাকা যাব আগামীকালকে। আমরা আজকের রাতটা চট্টগ্রামে থাকব। যেহেতু লম্বা ছুটি পাইছি, তাই একটু রিল্যাক্স করে তারপরে আস্তে ধীরে আমরা ঢাকার দিকে যাব। আর আমি তো সামনে চলে গেলাম। এভাবেই ঘুরতে ঘুরতে সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে আমরা চট্টগ্রামে এসে পৌঁছালাম। পাহাড় ছুঁয়ে, মেঘ ছুঁয়ে, নদীর কোল ঘেঁষে আমাদের আজকের আগমন। আজ রাতটা এখানে আমরা থাকবো, ভাই ব্রাদারদের সাথে আড্ডা দিব, একসাথে বসে এবারের ট্যুরের শেষ আড্ডা, শেষ হাসি, আর হবে নতুন কোনো পরিকল্পনা, যে পরিকল্পনা দিয়ে হয়তোবা নতুন কোনো যাত্রার শুরু হবে। আমরা চট্টগ্রামে ঢোকার পরে শাহ আমানত ব্রিজে একটা ব্রেক নিলাম। আজকের রাতটা আমাদের মেজবান খাওয়া দিয়েই শেষ হবে। আর এবারের সফরটা এটা কিন্তু শেষ হয় না, হয় শুধু একটা বিরতির, আর সেখান থেকেই সৃষ্টি হয় নতুন গল্পের।